অনেক ব্যবসায়ী আছেন যারা মাসের শেষে হিসাব করতে গিয়ে দেখেন মাল বিক্রি হয়েছে ভালো, কিন্তু হাতে টাকা নেই। টাকা গেল কোথায়? হিসাব করে দেখা গেল যা লাভ করা হয়েছে তার থেকে বেশি টাকা বাকি পড়ে গেছে। লাভের টাকা হাতে পাওয়া গেল না, পাশাপাশি নিজের পুঁজি থেকেও কিছু টাকা মার্কেটে পড়ে রইল। এই মতো অবস্থায় ব্যবসার কাজ পরিচালনা করা কষ্টকর হয়ে পড়ে। তাহলে তো বাকি টাকা আদায় করতে হবে, না হলে তো ব্যবসা ভালোভাবে চালানো মুশকিল হয়ে যাবে। বাকি টাকা আদায় করতে গেলে কাস্টমারের নানান সমস্যা আপনি দেখতে পাবেন। হাসপাতালে গেছিলাম, টাকা শেষ হয়ে গেছে, সামনে মাসে দিয়ে দেবো ভাই। আত্মীয় মারা গেছিল, কাজ করতে পারিনি, টাকা জমলেই দিয়ে দেবো। কেউ আবার বলবে বিয়ের দাওয়াত ছিল, একটা উপহার দিতে হলো, এখন টাকা নেই, সামনের মাসে দিয়ে দেবো। কেউ আবার বলবে আরে ভাই অল্প কিছু টাকা বাকি নিয়েছি, এতে কি আপনার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে? আরে ভাই দিয়ে দেবো, টাকা মেরে দেবো না, একটু অসুবিধা আছে, অসুবিধা কি বোঝেন না? সমস্যা কি বোঝা আসে না? এমন হাজারো সমস্যা আপনার সামনে হাজির করবে, আর কারো কারো সমস্যা দেখে আপনার মায়া হবে। ঠিক আছে ভাই, তাহলে পরে দিয়ে দিয়েন। আবার যখন পরে যাবেন আবার একটা নতুন বাহানা, মানে বাহানা কিভাবে যে বানাতে হবে তাদের কাছে শিখতে হবে। কয়েকবার যাওয়ার পরেও টাকা আদায় হয় না। কিছু মানুষ থাকে দিয়ে দেয়, কিন্তু কিছু মানুষ একেবারে দিতেই চায় না। বাকি নেওয়ার সময় গ্রাহকের সমস্যা হয় না, তখন বেশ ভালো লাগে বাকি নিতে, যা মন চাই নিয়ে নেয়। বাকি নিতে সমস্যা নেই, বাকির টাকা পরিশোধ করতে গেলেই সমস্যা। মনে রাখতে হবে টাকা ব্যবসার রক্ত, এটা আপনি উদাহরণস্বরূপ নিতে পারেন। অধিক বাকি পড়লে ব্যবসার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। কেন জানেন? কারণ দোকানে নতুন মাল আনতে টাকা লাগে, কর্মচারীকে বেতন দিতে টাকা লাগে, সংসার চালাতে হয়, তাতেও একটা টাকা লাগে, লাভের একটা অংশ সংসারও তো ব্যয় করতে হয়। তাহলে যদি বাকি পড়ে থাকবে তাহলে আপনার চলবে কিভাবে? ব্যবসা চলবে না, সংসার চালাতে কষ্ট হবে। তাই টাকা আটকে গেলে ব্যবসা আটকে যায়। আর সবচেয়ে বড় কথা হলো বাকি টাকা আদায় করতে গেলে লজ্জা লাগে। একবার গেলাম দিল না, আবার গেলাম দিল না, আবার গেলাম দিল না, আর বারবার কত বলবো? একবার ফোন করলাম কোনো সাড়া নেই, রিসিভ করলো না, একবার রিসিভ করলো তো বললো হ্যাঁ ভাই দিয়ে দেবো, কিন্তু তারপরে দিল না। তো এই যে বারবার বলা, নিজেকেও লজ্জা লাগে। তারপরে এমনও হয় যে দেয়নি, সেদিন গেছিলাম, সেদিন বলেছিলাম, আবার যদি বলি একটা অস্বস্তিকর লাগে যে আবার বলবো, না দেয় যদি। তো সবসময় দৌড়াদৌড়ি করে বিভিন্ন পদ্ধতি ফলো করেও কাজ হয় না। কিন্তু আজ আপনাদেরকে কিছু পদ্ধতি শেয়ার করব। এই পদ্ধতিগুলো ফলো করলে খুব সহজে বাকি টাকা আদায় করতে পারবেন। 5টি সুন্দর বাস্তবসম্মত পদ্ধতি শেয়ার করছি। 1 নম্বর, নম্রভাবে মনে করিয়ে দিন, রিমাইন্ডার দিন। আচ্ছা, প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আপনাকে শুনতে হবে। এর মধ্যে থেকে যেগুলো আপনার জন্য সহজ মনে হবে আপনি সেগুলো করতে পারেন। এখানে যে প্রথম নাম্বারটাই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা আমি বলছি না, ঠিক আছে? সবগুলো শুনতে হবে। তাহলে 1 নাম্বার কি বললাম? নম্রভাবে মনে করিয়ে দিন। অনেক সময় মানুষ ইচ্ছা করে নয়, বরং বিভিন্ন ব্যস্ততার মাঝে ভুলে যায়। তাই প্রথমে কঠোরতা নয়, ভদ্রভাবে মনে করিয়ে দিন। আপনি বলতে পারেন ভাই আগের যে টাকাটা ছিল সেটা একটু দিয়ে দিলে সুবিধা হতো, অথবা বলতে পারেন আপনার হিসাবটা একটু বাকি আছে, দেখে নেবেন। এখানে মূল কথা হলো কথার টোন শান্ত, সম্পর্ক বজায় রেখে কথা বলা। কারণ প্রথম ধাপে কঠোর হলে কাস্টমার কমে যাবে। হয়তো এমন মানুষ আছে তার মনে ছিল না বা সে দিয়ে দিতে চাইছিল, কিন্তু আপনি একটা এমন কথা বললেন তার সেন্টিমেন্টে লেগে গেল, মানে সে খারাপ ভাবলো। তখন ভাববে হ্যাঁ ঠিক আছে তোমার টাকাটা দিয়ে দিলাম। টাকা তো আপনাকে দিয়ে দিবে, কিন্তু সেই কাস্টমারটা আপনার কাছ থেকে হয়তো চলে যাবে। তাহলে প্রথম পদ্ধতি ফলো করবো ওদের জন্য যারা টাকা বেশি দিন বাকি রাখতে চায় না বা ভুলে গেছে। এই পদ্ধতি ফলো করলে এদের কাছ থেকে টাকাটা আপনি আদায় করে নিতে পারবেন। যারা হয়তো একবার দুবার চাইলে দিয়ে দেয়, তো এরকম কিছু মানুষ থাকে যে ভুলে যায়, তারা আপনাকে দিয়ে দিবে। আর যারা অল্প দিন বাকি রাখে বা বারবার চাইলে তাকে লজ্জা বোধ মনে হয়, সে দিয়ে দেয়। তাহলে এই যে 2 প্রকার ব্যক্তি থেকে আপনি এই পদ্ধতি ফলো করলে টাকাটা আদায় করে নিতে পারবেন। এবার দ্বিতীয় পদ্ধতি জানবো। তার পূর্বে কিছু কথা মনে রাখতে হবে। প্রথমেই বাকি দেওয়া এড়িয়ে যেতে হবে। বাকি থেকে বেঁচে চলবো এরকম চিন্তা ভাবনা নিজের মধ্যে রাখতে হবে। আর বাকি থেকে বাঁচা যাবে কিভাবে এই সম্পর্কে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আচ্ছা, বাকি দেব না মনে করে বসে থাকার পরেও কিছু সময় বাকি দিতেই হয়, উপায় থাকে না। কিছু নিজের মানুষ চলে আসে। কিছু মানুষ আছে যে অনেক কেনাকাটা করে, দেখা গেল 1000 টাকা বিল হলো, 800 টাকা কাছে আছে, 200 টাকা নেই, ভাই কালকে বা পরশু দিয়ে দেই, বা এইরকম কিছু কাস্টমার আছে। আচ্ছা, একটা কথা বলি, আমরা কিন্তু বাকি দেই না। আমি আমার একটা ব্যবসা সম্পর্কে আপনাদের দেখিয়েছিলাম, ভিডিও আছে চ্যানেলে। আমি গিয়েছিলাম আমার শপে কি কি আমি বিক্রি করি, এই সমস্ত কিছু ব্যাপারে বলেছিলাম এবং কিছু ব্যবসার স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম। আশা করি অনেকে দেখেছেন, যারা দেখেননি সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমরা যেমন বাকি দিই না, আর ব্যবসা চলে খুব দুর্দান্ত, আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো লাখো শুকরিয়া। তবে কিছু সময় আছে 50-100 টাকা বাকি রেখে দেয়। কেমন জানেন? এখানে সিস্টেমটা হলো যে একটা মানুষ আসলো বাজার করতে এসে দেখা গেল যে 3000 টাকার কেনাকাটা করলো, কিন্তু এখন দেখা যাচ্ছে তার কাছে হয়তো 2800 টাকা আছে বা 2700 টাকা আছে। তো এইরকম কিছু হয়ে যায়, খুবই কম। তো এরা আবার দিয়ে দেয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি যে ব্যবসা করি এই ব্যবসাতে বাকি কম পড়বে। কেন? কারণ এই যে ব্যবসাটা শুধুমাত্র এই প্রোডাক্টগুলো নারীদের কাছে যায়, আর বিশেষ করে নারী বা মহিলারা বাকি রাখতে চায় না, বা যদিও রাখে তাহলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি শোধ করে দেয়। কারণ আমি ব্যবসার ক্ষেত্রে এটা দেখেছি, যারা নারীদের পণ্য নিয়ে ব্যবসা করেন দেখবেন তাদের দোকানে বাকি কম। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অন্য কোনো এরিয়ায় অন্য কিছু হতে পারে। প্রিয় দর্শক, অনেক কথাই হয়ে যাচ্ছে, কথা বললে কথা বেড়ে যায়, কিন্তু এইসব কথাগুলো শুনেও আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আচ্ছা, একটা কথা আবারও বলে দিই, তা হলো 100% বাকি টাকা আদায় করা খুব কঠিন। মানে যদি ভাবেন যে পদ্ধতি ফলো করে 100% টাকা আদায় করবো, আপনার হয়তো 1 লক্ষ টাকা বাকি পড়ে আছে, আপনি যদি ভাবেন আমি এই পদ্ধতি ফলো করলে 1 লক্ষ টাকা আদায় হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব নয়।
কারণ কিছু মানুষ আছে যে যেই পদ্ধতি ফলো করুন না কেন তাদের কাছে কোনো কাজে লাগে না, সব পদ্ধতি ফেল হয়ে যায়। তারপরেও আমি বলি যে এই পদ্ধতিগুলো ফলো করলে আপনি 60 থেকে 70% টাকা তো ইনশাল্লাহ আদায় করতে পারবেন। যারা দেব না বলে একদম বসে রয়েছে তাদের কাছে পদ্ধতি খাটে না। তারা কি করে, এক দোকানে কিছু টাকা বাকি নিয়ে গেল, তারপরে যখন চাইতে শুরু করবেন দোকান ছেড়ে দিয়ে অন্য দোকানে ক্রয় করতে শুরু করলো। এরকম মানুষ আছে যারা চিন্তা ভাবনা করে নিয়েছে বাকি টাকা দেবো না, তাদের কাছে পাওয়া খুব মুশকিল। তাই হিকমত অবলম্বন করে যতটা সম্ভব আদায় করার চেষ্টা করতে হবে, আর চেষ্টা করতে হবে বাকি থেকে এড়িয়ে যাওয়ার। এবার দ্বিতীয় পদ্ধতি জানবো, অনেক কথা হলো। প্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় পদ্ধতি হিসাব লিখিত ও পরিষ্কার রাখুন। বড় ব্যবসায়ীদের সুন্দর পদ্ধতি হলো হিসাব লিখে রাখা, আর এটা আমাদের ফলো করতে হবে। কারণ হিসাব লিখে না রাখলে, পরিষ্কার না রাখলে কিছু টাকা আদায় করা কষ্টকর হয়ে যায়। গ্রাহক বলে এত টাকা কি করে হলো, আমি তো এই সব জিনিস কিনিনি, আমি তো এইসব পণ্য নেইনি, একটা সমস্যা তৈরি করে। তখন আপনার কাছে লিখিত নেই, আপনিও ঠিকঠাক প্রমাণ দিতে পারেন না। এমন সময় দেখা যায় যে একজন মানুষ আপনার কাছে পণ্য ক্রয় করছে, একজন গ্রাহক, এখন তার পরিবার থেকে তার ছেলে, তার মেয়ে, তার ওয়াইফ বা কেউ আসলো, পণ্য নিয়ে গেল, ওটাও বাকিতে। তখন আপনি তার নামে ওটা হিসাব করে রেখেছেন, এবার বাকিতে নিয়ে গেল। পরবর্তীতে যখন আপনি গ্রাহকের কাছে বলেন ভাই এত টাকা তো হয়েছে আপনার, তো কই আপনি হিসাব দেখান, কি করে এত টাকা হলো, আমি তো নিইনি। কিন্তু তার পরিবার থেকে মানুষ নিয়ে গেছে। সেই জন্য আপনাকে করতে হবে কি, একটা খাতায় লিখে রাখতে হবে গ্রাহকের নাম এবং কত তারিখে কি পণ্য নিয়ে গেছে এটা লিখতে হবে। এবং পরিবারের যদি কেউ আসে পণ্য ক্রয় করতে তাহলে তার নাম লিখে রাখতে হবে এবং ডেট অবশ্যই লিখে রাখতে হবে। প্রয়োজনে গ্রাহকের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিন অথবা টেক্সট মেসেজও করে দিতে পারেন যে আপনার অমুকজন এসেছিল, এই পণ্য নিয়ে গেছে। তবে কিছু মানুষ থাকে এগুলো কিছু মনে করে না, কত টাকা হয়েছে ওরা দেখে নাই, এত টাকা, আচ্ছা ঠিক আছে দিয়ে দেয়। কিন্তু এই যে সাবধানতা অবলম্বন করাটা জরুরি, কারণ কিছু মানুষ এমন আছে যেগুলো আপনার সমস্যা তৈরি করবে। তো আপনি লিখে রাখবেন, যেমন আপনি মেসেজ করবেন এইভাবে হোয়াটসঅ্যাপে যে ভাই আজ 500 টাকা বাকি রইলো, অথবা আপনি এরকম লিখতে পারেন যে আপনার পরিবারের অমুকজন 200 টাকা বাকি নিয়ে গেছে, হ্যাঁ আগেকার এত টাকা ছিল, তাহলে আপনার এত টাকা হলো। একটা মেসেজ করে রাখতে পারেন, তাহলে সেও এটা দেখবে, তার মনে থাকবে, যখন আসবে আপনি বললে সেটা সে বিশ্বাস করবে। অনেকদিন পর যখন বাকি টাকা দেয় আপনি যখন বলেন তখন সে বলে এটা কবে নিলাম, এত টাকা কি করে হলো, অনেক সমস্যা। তাই যদি লেখা থাকে তাহলে আপনি খাতাটা দেখাতে পারেন। এখন মোবাইলেও সুন্দরভাবে লিখে রাখা হচ্ছে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা বিভিন্ন নোটসের মাধ্যমে লিখে রাখা হচ্ছে, আর গুগলের সঙ্গে সেটা কানেক্ট করে রাখা হচ্ছে। মোবাইল হারিয়ে গেলেও কোনো সমস্যা নাই, বিভিন্ন পদ্ধতি আছে, আপনারা ভালো বুঝবেন যারা নিয়মিত এই সমস্ত কিছু ব্যবহার করেন। তো এবার 3 নম্বর পদ্ধতি জানবো। 3 নম্বর, একবারে না হলে কিস্তিতে নিন। কিছু কাস্টমার বা গ্রাহক এমন থাকে যারা অল্প অল্প বাকি নিয়ে অনেক টাকা বাঁধিয়ে ফেলে। টাকা চাইতে গেলে বলে ভাই টাকা তো নেই, দেওয়ার মতো ক্ষমতা নেই আমার, এখন এত টাকা কোথায় পাবো, আপনাকে অপেক্ষা করতে হবে, বিভিন্ন কথা। একবার চাইলে সে বারবার সময় নেবে, কারণ বেশি টাকা তো একত্রিত করা কষ্টকর, অন্যান্য কাজে খরচ করে ফেলে, আর আপনাকে দেওয়ার বেলাতে গিয়ে বলে ভাই টাকা তো নেই, আপনি পাবেন এত টাকা, আছে এত টাকা। তাই বলুন ভাই একবার না পারলে সমস্যা নেই ভাই, আপনি 3 বার দিন, 4 বার দিন, 5 বার দিন, কিস্তিতে অল্প অল্প করে দেন। তাহলে এতে কি হবে, তার সুবিধা হবে, অল্প অল্প করে আপনাকে দিতে পারবে। তাহলে আপনি যতটা পাবেন ততটাই কিন্তু ভালো। অল্প অল্প করে টাকা দিচ্ছে বলে আবার এমন করেন না যে ভাই আপনি অল্প অল্প করে টাকা দিচ্ছেন, তাহলে আপনার কাছে পাবো 5,000 টাকা, আপনাকে লাগবে 6,000 টাকা। এটা কিন্তু সুদ হয়ে যাবে, কিস্তির সঙ্গে এটাকে মেলানো যাবে না। অনেকে ভাবে যে কিস্তিতে যেমন বেশি টাকা নেওয়া হয়, আচ্ছা ওই পদ্ধতিটা কি, কিস্তির ব্যাপারটা, একটা পণ্যের দাম 5,000 টাকা, আপনি বলেন ভাই নগদে নিলে 5,000 টাকা, আপনি যদি বলেন 6 মাস পরে টাকা দেবেন বা 6 মাসে অল্প অল্প টাকা দিয়ে শোধ করবেন, কিস্তি করবেন, তাহলে ভাই এর দাম 6,000 টাকা। তাহলে এই পণ্যের দাম আপনি 6,000 টাকা নিলেন যদি বাকিতে নাই, কিন্তু যেটা ডিল হবে, যেটা চুক্তি হবে সেই মতোই কাজ করতে হবে। এমন যেন না হয় যে একটু দেরি হয়ে গেছে 2-1 দিন, সেই বলে আবার 200 টাকা বেশি নিলেন, তাহলে কিন্তু এটা সুদ হয়ে যাবে। কিস্তির বিষয়টা কোনো সময় হয়তো আলোচনা করবো, আবার একটু ইশারা দিয়ে রাখলাম, মানে ভিডিও দেখলে যেন অনেক জ্ঞান আপনাদের মধ্যে চলে আসে। 2-1টা কথা বলে 3 মিনিটের ভিডিও শেষ করতে পারি, কিন্তু আমি চাই যে যারা ব্যবসা সম্পর্কে বুঝতে চায়, জানতে চায়, তারা যেন ভালোভাবে এই বিষয়গুলো বুঝতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে বুঝতে পারলেন যে যাদের কাছে বেশি টাকা বাকি হয়ে গেছে, দিতে পারছে না, আপনিও ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছেন, তাদেরকে একটা কিস্তি করে দিন এবং টাইম দিয়ে দিন, ভাই প্রতি মাসে এইটা রেটে আপনি আমাকে এত টাকা করে দিয়ে এত দিনের মধ্যে টাকাটা শোধ করুন। আর আপনি যে পণ্য এখন ক্রয় করবেন সেটা বাকি নিয়েন না, টাকাটা পরিশোধ হলে তারপর বাকি নেবেন, ঠিক আছে? এইভাবে একটু ম্যানেজ করে হিকমত অবলম্বন করে কাজ করতে হবে। আর কোনোভাবে কঠোরতা এবং কর্কশ ভাষা, গালি গালাজ ইত্যাদি ব্যবহার করা যাবে না। শান্তভাবে, নম্রভাবে, ভালোভাবে কাস্টমারের সঙ্গে বিহেভ করতে হবে। অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করা এটাও জরুরি। 4 নম্বর, নির্দিষ্ট সময়সীমা ঠিক করুন। বাকি টাকা আদায় না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো সময় নির্ধারণ না করা। বাকি দেওয়ার সময় নির্ধারণ করে দেওয়া অত্যন্ত জরুরি। যেই দিন যে সময় টাকা দেওয়ার কথা বলবে সেই মতোই তার কাছে টাকা চাইতে হবে। ফোন করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, তার কাছে গিয়ে চান, যেটা পারবেন টাইম মতো, সময় মতো চাইতে হবে। আপনি যদি বলেন যখন পারবেন দেবেন, তাহলে ভাই গেল, ও টাকা কবে পাবেন ঠিক নেই। হ্যাঁ, কিছু মানুষ আছে অবশ্যই যারা বাকি রাখাটা পছন্দ করে না। এরকম কিছু মানুষ থাকে যে দিয়ে দেয়, কিন্তু কিছু মানুষ থাকে ভাই ওর কাছে টাকা আদায় করা খুব মুশকিল। আপনার কাছে কিছু টাকা বাকি রয়েছে, আগামী সোমবারের মধ্যে দিলে ভালো হয়, এইরকম একটা কথা তাকে বলতে পারেন। মানে যাদের বাকি পড়ে গেছে অলরেডি, এখন নতুন করে তো তাকে ডেট দেওয়া যায় না। যখন প্রথম বাকি নিচ্ছে তখন আপনি বলতে পারবেন ভাই আপনার টাকা তো এত টাকা হলো, আপনি এটা কবে দেবেন? সে বললো অমুক দিন। ভাই ওই দিনেই কিন্তু দিয়ে দিন, আপনি দেখার সময় দিবেন না, ওই দিনই আবার চাইবেন, ঠিক আছে? এইভাবে আপনি টাকাটা দ্রুত আদায় করতে পারেন। কিন্তু যাদের বাকি পড়ে রয়েছে আগে থেকে, তারা কি করবেন? তারা একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবেন, ভাই এই দিনে টাকাটা দিয়েন, একটা হিসাবের ব্যাপার আছে, একটু অসুবিধা হচ্ছে। যখন নির্দিষ্ট একটা ডেট বেঁধে দেওয়া হয় তখন
তখন তার মাথার মধ্যে একটা কাজ চিন্তা করে যে ডেট দিয়ে গেছে, টাকাটা দিতে হবে। ডিলিং দিলে মানুষ সিরিয়াস হয়, কিন্তু হ্যাঁ ভাই দিয়ে দিন যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে ভাই যত তাড়াতাড়ি আর হবে না, একটা ডেট বেঁধে দিতে হবে। 5 নম্বর, লেনদেন স্মার্ট নিয়মে করুন। এখন অনেকেই বলেন আগের টাকা না দিলে মাল দেবো না। ভাই এটা একদম কঠোরভাবে বললে কাস্টমার হারাতে পারেন। আমি আগে একটু এই ব্যাপারে বললাম, তাই এটা বলতে হবে স্মার্টলি, ভাই আগের হিসাবটা একটু ক্লিয়ার করে নিই, তারপর নতুন শুরু করি, বা চলুন হিসাবটা আপডেট করে তারপর আগাই। এটা হলো ভদ্রতা, ব্যবসায়িক নিয়ম, টাকা আদায়ের সবচেয়ে কার্যকর উপায়। যারা বাকি নিয়ে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে বা 2-1 দিনের মধ্যে দিয়ে দেয়, তাদের সঙ্গে এত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। আপনি তো বুঝতে পারছেন সেটা দিয়ে দেবে, কিন্তু কিছু কাস্টমার আছে বা আপনি আননোন কাস্টমার, প্রথম যে কাস্টমার হচ্ছে বাকি নিতে এসছে, এগুলোকে এড়িয়ে চলতে হবে। অনেক কাস্টমার আছে অন্য দোকান বাকি খেয়ে আপনার কাছে এসেছে, বুঝতে পারলেন? তারা ব্যবসার জন্য বিপদ ডেকে আনে। তারা বাকি করবে কিন্তু ব্যবসা আপনার যাবে। সেই জন্য এই যে পদ্ধতিগুলো বললাম, এগুলো যদি ফলো করেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। স্টেপ বাই স্টেপ এইগুলো মনে রাখতে হবে, হিকমত অবলম্বন করতে হবে, মুখে হাসি নিয়ে সুন্দর হিকমত অবলম্বন করে কাজ করতে হবে। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত কিছু শেখার জন্য, তাদেরকে বলি ব্যবসার প্রতিকূল এই বইটা পড়তে পারেন। এটা আমি নিজে লিখেছি। এর মধ্যে ব্যবসার বিভিন্ন পদ্ধতি এবং ব্যবসার বিভিন্ন স্ট্র্যাটেজি লেখা আছে, ইসলামী দৃষ্টিকোণ থেকে লেখা এই বইটি। পিডিএফ যদি নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন, বা ডিসক্রিপশনে সব হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও যুক্ত হতে পারেন। তো কথা হবে পরবর্তী একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।